পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম: যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, বোমা হামলা অব্যাহত। পরেই জানাবো লেবাননে বেড়েছে মার্কিন সামরিক কর্মকর্তাদের আনাগোনা। এদিকে ইসরায়েলি সেনাদের মনস্তাত্ত্বিক সংকট, আত্মহত্যা ও মাদক ব্যবহার বৃদ্ধি। পরেই জানাবো আলেপ্পোয় তুর্কি সমর্থিত সন্ত্রাসীদের তাণ্ডব, সিরিয়ার সাথে পাল্টা অভিযানে অংশ নিচ্ছে রুশ যুদ্ধবিমান। এবং সর্বশেষ জানাবো রাশিয়া আবারও পারমাণবিক পরীক্ষা শুরু করতে পারে, রুশ উপপররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, বোমা হামলা অব্যাহত। লেবাননের পক্ষ থেকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। এমনকি লেবাননের সেনাবাহিনী তাদের সীমান্তের কিছু গ্রামে বাসিন্দাদেরও যেতে বাধা দিচ্ছে। অন্যদিকে ইসরায়েলি দখলদার বাহিনী এখনও গ্রামগুলোতে বোমা বর্ষণ করছে। আল জাজিরার প্রতিনিধি দুপুরে বলেন, আমরা মাত্র কয়েক মিনিট আগে মাজদাল জোনে একটি গাড়িতে ড্রোন হামলার তথ্য জেনেছে। এদিকে শুক্রবার খিয়ামে জানাজার নামাজে হামলা হয়েছে। ইসরায়েলি বাহিনী শেষ কৃতকার্যের সময় গুলি চালায়, এমনকি নিহত ব্যক্তির লাশও নিয়ে গেছে তারা। সেই লাশ আজও পাওয়া যায়নি। ইসরায়েলি সেনারা লাশ কি করেছে তাও অজানা। এছাড়া গত 3 দিনে ইসরায়েলি বাহিনী লেবাননের বিভিন্ন এলাকা থেকে 4 জনকে অপহরণ করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, শত্রুদের ড্রোন তাদের মাথার উপরে চক্কর দিচ্ছে। কখন কোথায় বোমা ফেলবে তা আজও অনিশ্চিত। পরিস্থিতি বলছে ইসরায়েলি দিক থেকে যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন ক্রমাগত চলছে। একই সাথে তারা স্থল অভিযানের সময় বা চেয়েছিল তা অর্জন করার চেষ্টা করছে। আগের মতো তারা এমন কিছু গ্রামের দিকে অগ্রসর হচ্ছে যেখানে এতদিন যেতে পারেননি। অর্থাৎ যুদ্ধবিরতির মধ্যেও হিজবুল্লাহ বিরোধী অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। সংশ্লিষ্টরা বলেছেন, যদিও এই ধরনের হামলা চলতে থাকে তবে কেউই আবারও সর্বাত্মক যুদ্ধ এড়াতে পারবে না। তখন পরিস্থিতি আরও খারাপ হতে পারে, যুদ্ধ নতুন অঞ্চলে ছড়াতে পারে। এদিকে যুদ্ধবিরতির বিষয়ে হিজবুল্লাহ প্রধান শেখ নাইম কাশেম ভাষণ দিয়েছেন। তিনি বলেন, এটি আমাদের বিজয়, 2006 সালের তুলনায় অনেক বড় বিজয়। তিনি বলেন, যুদ্ধবিরতির দিনই তিনি এই ভাষণ দিতে চেয়েছিলেন, তবে আসলে কি ঘটতে যাচ্ছে তার জনগণ কিভাবে বিষয়গুলো নেবে সেটি দেখার জন্য তিনি এই দেরি করেছেন। বক্তৃতায় তিনি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের বিষয়ে সতর্কতা বজায় রাখেন। লেবাননে বেড়েছে মার্কিন সামরিক কর্মকর্তাদের আনাগোনা। লেবানন নিয়ে ভয়ঙ্কর এক খেলায় মেতে উঠেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বহু দর কষাকষির পর গত সপ্তাহে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল। তবে যুদ্ধবিরতি কার্যকরের অল্প কিছুক্ষণ আগেও ইসরায়েলের হামলায় ধসে পড়ে লেবাননের বেশ কয়েকটি বাড়িঘর। এখন লেবানন পুনর্গঠনে কাজ শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে এরই মধ্যে লেবাননে বেড়েছে মার্কিন সামরিক কর্মকর্তাদের আনাগোনা। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বুধবার লেবানন পৌঁছান স্পেশাল অপারেশনস কমান্ডার সেন্টারের মেজর জেনারেল জেসপার জেফারস। দেশটিতে পৌঁছেই তিনি লেবাননের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এর আগে গেল 26 নভেম্বর প্রতিরোধ যোদ্ধা ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এই যুদ্ধবিরতি ঠিকমতো কার্যকর হচ্ছে কিনা প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত আমোস হোস্টেইনের সঙ্গে মিলে তা দেখভাল করবে মেজর জেনারেল জেফারস। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন এই মনিটরিং টিমে লেবাননের সেনাবাহিনী, ইসরায়েলি বাহিনী, জাতিসংঘের মিশন এবং ফ্রান্স রয়েছে। স্থানীয় কোনো কর্মকর্তা নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত এই টিমের বেসামরিক কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন হোস্টেইন। এর আগে মধ্যরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দেন। প্রাথমিক অবস্থায় 60 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, যা পরে আবারও বাড়ানো হতে পারে। নেতানিয়াহু বলেন, নিরাপত্তা মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হিজবুল্লাহ যদি যুদ্ধ এবং চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে ইসরায়েল তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। চুক্তি অনুসারে আগামী 60 দিনের মধ্যে লেবানন থেকে ইসরায়েল তাদের সব সেনা প্রত্যাহার করে নেবে। অন্যদিকে হিজবুল্লাহ সীমান্ত থেকে সরে লিটানি নদীর অপর প্রান্তে সরে যাবে। এছাড়া তারা নতুন করে কোনো অবকাঠামো নির্মাণ বা নিজেদের পুনরায় অস্ত্রসজ্জিত করতে পারবে না। নেতানিয়াহু দাবি করেন, বর্তমানে আগের মতো শক্তিশালী নেই হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনী তাদের কয়েক দশক পিছিয়ে দিয়েছে, কিন্তু পাল্টা হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। তারা বলেছে, হিজবুল্লাহ আগের যে কোনো সময়ের চেয়েও আরো বেশি শক্তিশালী, আরো বেশি প্রতিজ্ঞাবদ্ধ।
ইসরায়েলি সেনাদের মনস্তাত্ত্বিক আত্মহত্যা ও মাদক ব্যবহার বৃদ্ধি। 2022 সালের এপ্রিলে ইসরায়েলিদের মধ্যে খুব বিপজ্জনক সাইকো অ্যাক্টিভ ড্রাগ ব্যবহারের পরিমাণ ছিল 22.7%। দ্রুত বৃদ্ধি পেয়েছে। এ সময় ইহুদিবাদীদের মধ্যে আত্মহত্যা এবং মাদকের অপব্যবহার ব্যাপক গতিতে বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি সমাজে এই মানসিক সংকট এমন একটি ইস্যু যা অন্য যে কোনো কিছুর চেয়েও বেশি পরিমাণে দেখা যায়। ইহুদি ধর্ম এবং ইহুদিবাদ বিষয়ক গবেষক আলী মারফি আর্নি মেহর ম্যাগাজিনে একটি প্রবন্ধ লিখেছেন। ওই প্রবন্ধে তিনি লিখেছেন, গাজায় ইহুদিবাদী ইসরায়েলিদের নৃশংস হামলা শুরু হওয়ার সাথে সাথে ইহুদিবাদীদের মাঝে মাদকাসক্তির সংখ্যা বেড়েছে, যার অ্যালকোহল, গাঞ্জা এবং এ জাতীয় অন্যান্য ড্রাগ ব্যবহার করে তাদের সংখ্যা 25% বৃদ্ধি পেয়েছে। 2023 সালের নভেম্বর এবং ডিসেম্বরে ইহুদিবাদী সূত্রের গবেষণা অনুযায়ী এই বছরের অক্টোবরে সাতে আল আকসা তুফান নামে অভিযান এবং গাজা যুদ্ধের পর ইহুদিবাদী শহরবাসীদের মাঝে মাদকাসক্তির পরিমাণ ভয়াবহভাবে বেড়ে গেছে। এমনকি ঘুমের ট্যাবলেট খাওয়ার পরিমাণ 180% এবং ব্যথানাশক সেবনের পরিমাণ 70% বৃদ্ধি পেয়েছে। ইহুদিবাদীদের মধ্যে মাদকের ব্যবহার নতুন কিছু নয়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ইহুদিবাদী সামরিক বাহিনীর মধ্যে অনেক উচ্চমাত্রার মাদক সেবনের রেকর্ড রয়েছে। 2012 সালে একটি ব্রিটিশ ইনস্টিটিউটের দেওয়া এক প্রতিবেদনে ইহুদিবাদী সামরিক বাহিনীর মধ্যে মাদক ব্যবহারের পরিমাণ 22% বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 1993 থেকে 2012 সালের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীতে মাদকের ব্যবহার 4 গুণ বেড়েছিল। পরবর্তীকালে 2021 সালে ইহুদিবাদী সংবাদপত্র জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি সেনাদের মাঝে গাজা সবচেয়ে বেশি জনপ্রিয় মাদক। সিরিয়ার সাথে পাল্টা অভিযানে অংশ নিচ্ছে রুশ যুদ্ধবিমান। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে তুর্কি সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী হায়াতে তাহরির আশ-শামস বা এইচটিএস নতুন করে হামলা চালানোর পর সিরিয়ার সরকারি বাহিনী পাল্টা অভিযান শুরু করেছে এবং তাতে রাশিয়ার যুদ্ধবিমান অংশ নিচ্ছে। গতকাল মস্কো জানিয়েছে, সিরিয়ান আরব আর্মিকে সমর্থন দেওয়ার জন্য রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী অবৈধ সন্ত্রাস গোষ্ঠীগুলোর অস্ত্র ও গোলাবারুদ এবং লোকবলের উপর ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালাচ্ছে। সিরিয়ায় রাশিয়ান সেন্টারের উপপ্রধান কর্নেল ওয়ালেক সাংবাদিকদের জানান, 24 ঘন্টায় আহত 200 ইহুদিবাদী সন্ত্রাসী নিহত হয়েছে। এর আগে রাশিয়া ও সিরিয়ার সম্মিলিত বাহিনীর হামলায় 400 সন্ত্রাসী নিহত হয়েছে বলেও জানান তিনি। এইচটিএস কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা এবং তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে জানিয়েছে যে তাদের যোদ্ধারা আলেপ্পোর বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে। তারা দাবি করেছিল, আলেপ্পো ও ইদলিব প্রদেশের 400 বর্গ কিলোমিটার এলাকা তারা নিয়ন্ত্রণে নিয়েছে। তাই একই সাথে তারা সিরিয়ার সামরিক বাহিনীর কাছ থেকে বিপুল পরিমাণের ভারী অস্ত্র ও গোলাবারুদ দখলের দাবি করে। এদিকে সিরিয়া সরকার জানিয়েছে তাদের সামরিক বাহিনী ও উগ্র সন্ত্রাসবাদীদের উপর হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করেছে এবং সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে নেওয়া বেশ কিছু এলাকা পুনর্দখল করেছে। এছাড়া স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইদলিব এবং আলেপ্পোয় সিরিয়া সরকার বাড়তি সেনা মোতায়েন করেছে। 2020 সালে রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় হায়াতে তাহরির আশ-শামস এবং সিরিয়া সরকারের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি প্রায় 4 বছর পরে সেই চুক্তি লঙ্ঘন করে ওই সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ার উত্তরাঞ্চলে উগ্রবাদী তাণ্ডব চালালো। রাশিয়া আবার পারমাণবিক পরীক্ষা শুরু করতে পারে, রুশ পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়ারবক বলেছেন, তার দেশ আবারও পরমাণু পরীক্ষা শুরু করতে পারে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর মস্কো আর পরমাণু পরীক্ষা চালায়নি। আজ বার্তা সংস্থা তাস রিয়ারকভের কাছে জানতে চায়, মার্কিন সরকার পরমাণু কর্মসূচি জোরদার করেছে, এর প্রতিক্রিয়ায় মস্কো পরমাণু পরীক্ষা চালাবে কিনা। জবাবে তিনি বলেন, বিষয়টি মস্কোর এজেন্ডায় রয়েছে। রিয়ারকভ আরো বলেন, আমি শুধু বলবো, পরিস্থিতি বেশ জটিল, আমরা সমস্ত দিক বিবেচনায় রাখছি। একটি প্রধান পারমাণবিক শক্তি হওয়া সত্ত্বেও আধুনিক রাশিয়া কখনো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়নি। 1990 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের আগে সর্বশেষ পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে মস্কো। পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়ে রাশিয়া স্বেচ্ছায় স্থগিত আদেশ অনুসরণ করে আসছে। গতকাল আমেরিকার রস কংগ্রেস ফাউন্ডেশন জানিয়েছে, মার্কিন সরকার পরমাণু অস্ত্র আধুনিকায়ন করার জন্য $140 বিলিয়ন খরচ করার পরিকল্পনা নিয়েছে। 2024 সাল থেকে 2049 সাল পর্যন্ত এই কর্মসূচি পরিচালিত হবে। আমেরিকার এই পরিকল্পনার কথা ফাঁস হওয়ার পর রুশ উপপররাষ্ট্রমন্ত্রী পরমাণু পরীক্ষা সম্পর্কে নিজেদের অবস্থান জানান দিলেন।